নমস্কার ভিউয়ার্স, আমরা আরেকটি পর্ব নিয়ে অপটিমিস্ট ব্রাদার্সে এসেছি। আজকে অন্য আলোচনার থেকে একটু ভিন্ন। প্রথমে দেখেছেন আমরা সব্যসাচী বাবুকে এনেছি, সেখানে আমরা তন্ত্র সাধনা নিয়ে কথা বলেছি। নেক্সট এপিসোডে আমরা পুরো প্যারাডাইম শিফট করে গিয়ে ডক্টর পার্থ ঘোষের সঙ্গে আমরা ইন্টারভিউ নিয়েছি, সেখানে অনেক ফিজিক্সের ব্যাপারে আমরা আলোচনা করেছি। আজকে আমরা চলে যাব 1970 দশকের এক সোনালী মুহূর্তে। আজকে আমাদের সঙ্গে রয়েছে রুমি চৌধুরী, স্বনামধন্যা অভিনেত্রী রুমি চৌধুরী। নমস্কার রুমিদি। তো অপটিমিস্ট ব্রাদার্সে আপনাকে স্বাগত জানাই আমরা। প্রথম প্রশ্ন আমাদের দর্শকদের খুব জানার ইচ্ছে যে আপনি যে অভিনেত্রী রুমি চৌধুরী, আপনার যে জার্নিটা আপনার কি করে শুরু হলো? আমি না একটু আগে আলোচনা করছিলাম, আমি 3 বছর বয়স থেকে নাচি। তো আমার জীবনের প্রথম এবং শেষ প্রেম নাচ। অভিনয় ওই নাচের সূত্রেই যেটুকু করা, কোনোদিন ভাবিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করব। আচ্ছা, যখন আমার বয়স বছর 10-11, তখন বিশ্বরূপাতে একটা গিরিশ শিশু নাট্য প্রতিযোগিতা হতো এবং তাতে কানাই বলাই বলে একটা বাচ্চাদেরই হতো, ওটা নৃত্যনাট্যে আমি যশোদার পাঠ করেছিলাম। আমার কানাই বলাই, আমি যশোদা। আমি ক্লাস 6-এ পড়ি। তো তাতে আমি শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছিলাম। বাহ। জুরিদের মধ্যে একজন ছিলেন ফর্সা ধবধবে সাহেবের মতন, গোলাপি রং, তপন সিনহা তার নাম। তিনি সোজা আমার বাবার কাছে এসে বলেছিলেন, আমি একটি ছবি করব রবীন্দ্রনাথের অতিথি, তাতে আমি ওকে চাই। আর তপন সিনহা নামটাই এমন ম্যাগনেটিক, আমার বাবা না করতে পারেননি। দো হি ওয়াজ মাচ এগেইনস্ট অ্যাক্টিং, সিনেমায় পাঠ করা বাপি পছন্দ করে, যা হয় আর কি মধ্যবিত্ত বাঙালি বাড়িতে। আমার মিলিটারি ডাক্তার বাবাও সেই মানসিকতার বাইরে ছিলেন না। কিন্তু এমন দুর্ভাগ্য আমার, সেই ছবি করবার আগে আমার দাঁত পড়ে গেল। আচ্ছা। আর এমন দাঁত পড়লো যে ছবিতে কোনো ক্লোজ আপ নেওয়া যাবে না, তো ফলে আমার করা হলো না। কিন্তু এই যে ঠিক আপনাকে আবার সেইখানে পৌঁছে দিলেন। এক গ্রীষ্মের দুপুরে ঘুমোচ্ছি, হঠাৎ মৃণাল মুখার্জি, তিনি আমার সম্পর্কিত দাদা, মানে রক্তের সম্পর্কে নয়, আমার মায়ের ছিল বসুধৈব কুটুম্বকম, সবাই আত্মীয়। তা মৃণালদা আমার মাকে মা বলতেন, আমার দাদার নামও মৃণাল। তো মৃণালদা এসে বললো, পাগলি পাগলি ওট ওট ওট, এক জায়গায় নিয়ে যাবো। মা বললেন কোথায়? বললো হ্যাঁ তুমিও চলো মা, তুমিও চলো, একটা অপূর্ব জায়গায় যাব। আমি তো কিছু বুঝিনি, যাই, উঠে জামা টামা পরে গাড়িতে উঠে বসলাম। গাড়ি যাচ্ছে, আমার চেনার পরিধি ছিল বিবেকানন্দ রোডের মোড়, আচ্ছা, নর্থ ক্যালকাটা। তার বাইরে যেটা কলকাতা আছে আমি সেদিন জানলাম। তারপরে যাচ্ছি, রাস্তা তো ফুরায় না। তারপরে থামলো গিয়ে একটা হলুদ রঙের রাজবাড়ির সামনে। শুনলাম সেটা নাকি স্টুডিও, তার নাম হচ্ছে নিউ থিয়েটার স্টুল। সেখানে ঢুকলাম, ঢুকে মৃণালদা খুব আদর যত্ন করে আমাকে একটা ঘরে ঢুকিয়ে বসিয়ে দিল। সামনে দেখলাম একটু বুড়ি টাইপের মা সরস্বতী বসে আছেন, অরুন্ধতী দেবী। আমি আপনাদেরও বলছি, দর্শকদেরও বলছি, মানুষের অনেক ভাগ্যে দুটো মা হয়, নিজের মা, শাশুড়ি মা। আমার 5টা মা, নিজের মা, শাশুড়ি মা, অরুন্ধতী দেবী যাকে আমি বৌদি বলতাম কিন্তু মা ভাবতাম, কণিকা বন্দ্যোপাধ্যায়, আর মা শারদা। তো আমি এই 5টি মায়ের কন্যা। তো সেই আমার সাথে তার প্রথম দেখা। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে আপনার যে 5টি মা, মানে নামগুলো সত্যি মনে করার মতো। সেকেন্ড প্রশ্ন যদি আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে অভিনয়ে যখন আপনি শুরু করেন, শুরুতে আপনি কি কি চ্যালেঞ্জেস আপনার মধ্যে এসেছিল, যে কি কি চ্যালেঞ্জ আপনি সম্মুখীন হয়েছিলেন? কিছুই চ্যালেঞ্জ ছিল না। আচ্ছা, আর একটু মানে মনে হলো আমাকে যেন আমি একটা মাছ, কিছুদিন আমি একটা জলের বালতিতে ছিলাম, আমাকে পুকুরে ফেলে দেওয়া হলো। আচ্ছা, এর বাইরে কোনো চ্যালেঞ্জ নয়। কেননা
ওই যে বললাম আমার মা অরুন্ধতী দেবী আমাকে তোলা তোলা করে, মানে আমার অ্যাপেন্ডিসাইটিসের পেন, পরিচালিকা শুট করতে করতে ছুটে ছুটে বাইরে যাচ্ছেন, কি খাস জনতা স্টোভে আমার জন্য স্পেশাল স্টু রান্না করছেন উনি, যাতে আমাকে স্টুডিওর খাবার খেতে না হয়। এর থেকে বড় আর কি হতে পারে? সেরকম তো চ্যালেঞ্জেস আপনার সেরকম আসেনি? একদম হয়নি। একদমই আসেনি। আর সহ অভিনেতাকে হ্যাঁ। মৃণাল মুখার্জি আমার দাদা। আচ্ছা, কোনো সমস্যা, খুব সাবলীল ভাবে জিনিসটা হয়ে একদম। গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে দর্শকরা আমরা নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি। ছুটি সিনেমাটি আপনারা অনেকেই দেখেছেন, সেখানে মনে পড়ে কৃষ্ণ নামের একটি ছোট মেয়ে, উনি কিন্তু রুমি চৌধুরী। রুমিদি আমাদেরকে একটু বলতে পারেন যে ছুটি সিনেমা যখন করেছিল ওটা তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, 8টার মধ্যে 6টা। 8টার মধ্যে 6টা অ্যাওয়ার্ড পেয়েছে। তো সেই যে কৃষ্ণা চরিত্র যে আপনি যে করেছেন সেটা আপনার কেমন লেগেছে, বা ওই সে অভিনয়টা করতে গিয়ে আপনি কি কি দেখেছেন বা কিছু অভিজ্ঞতা যদি আপনাদেরকে শেয়ার করেন খুব ভালো হয়। প্রথমত চরিত্রটা তো আমি, ওই কৃষ্ণা বলে মেয়েটা রবি চৌধুরী, ও দুষ্টু, চঞ্চল, ফরফরে, মাকে ভয় পায়, অত্যন্ত চপল। আমি তাই ছিলাম ওই বয়সটায়, ফলে অভিনয় করতে হয়নি। তবে অভিজ্ঞতা যদি বলেন, অরুন্ধতী দেবীর সাথে কাটানো কিছু মুহূর্ত অবশ্যই অভিজ্ঞতা। একটা অভিজ্ঞতা বলি, নিশ্চয়ই। আমাদের শুটিং হয়েছিল দুমকা রোডের ওপরে একটা অদ্ভুত জায়গায়, জায়গাটার নাম হচ্ছে মহুল পাহাড়ি। সেই মহুল পাহাড়ি হচ্ছে একটি স্কটিশ মিশনারি হসপিটাল, কিছু নেই আশেপাশে, খালি ট্রাইবাল ভিলেজেস, পাথর, বাগান, জঙ্গল, বন, ঝর্ণা। আর ওই এটা কোথায়? এটা এটা কি? হচ্ছে দুমকা রোডের ওপরে। আচ্ছা রামপুরহাট তো দুমকা যেতে গেলে বাঁ হাতে পড়ে। আচ্ছা আচ্ছা। তাদের নিজেদের ইলেকট্রিসিটি ছিল না, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা অব্দি ইলেকট্রিক ক্যাপটিভ পাওয়ার ছিল, ওইটুকুই আমাদের প্রাপ্য ছিল। আচ্ছা। আমরা ছিলাম একটা গেস্ট হাউসে। গেস্ট হাউসটা কেন? ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা আসতেন ওদেরকে থাকতে দেবার জন্য। ওপরের তলায় একটা বড় লম্বা বারান্দা, কোলে 4টে ঘর, 2টো টয়লেট, আর নিচে খাবার ঘর, ক্যান্টিন ইত্যাদি। বড় লম্বা বারান্দায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইত্যাদিরা শুতেন, এমনকি মৃণাল মুখার্জিও শুতেন। আর একটি ঘরে বৌদি মানে অরুন্ধতী দেবী, একটি ঘরে আমি, নন্দিনী আমার মা, নন্দিনীর মা, আর মীরা মালিয়া নন্দিনীর ছোট বোন। আর একটি ঘরে বিমল মুখার্জি ক্যামেরাম্যান, তার 2 অ্যাসিস্ট্যান্টকে নিয়ে। কল টাইম থাকতো ম্যাজিক আওয়ার, সূর্য উঠবে আমরা রাস্তায়, ফলে উঠতে হতো 3:30 পৌনে 4টে। মেকআপেরও তো অনেক ব্যাপার ছিল, অনেক মেকআপ খুব একটা আচ্ছা। থাকতো না আমাদের। আচ্ছা। তো আর সেটা ছিল ঠিক পুজোর পরে পরে, আমরা গিয়েছিলাম দিওয়ালির আগে আগে, তখন শিশির পড়তো। ঘুম থেকে উঠতাম, দেখতাম যে শিউলি ফুলের গন্ধ, আর আমাদের ঘর, বিমল দাদের ঘর পার হয়ে গিয়ে লাস্ট ঘরটা বৌদির ঘর, অরুন্ধতী দেবীর ঘর। আমি ঢুলতে ঢুলতে যখন যেতাম তখন দেখতাম ওই ঘরটা ইলেকট্রিসিটি নেই, তো একটা ক্যান্ডেল জ্বলছে, আর সেই সিস্টার নিবেদিতাকে মনে আছে আপনার? বিজয় বোসের করা ছবি, সেই ভদ্র মহিলা বসে আছেন, চোখ বন্ধ করে গান গাইছেন। আচ্ছা। ওনার ব্রাহ্ম মনোভাবাপন্ন মানুষ তো, প্রতিদিন উপাসনা করতেন। আচ্ছা। আর বাথরুম থেকে ক্যামি সাবানের গন্ধ ভেসে আসতো। তখনকার খুব ফেমাস। হ্যাঁ, তখনকার দিনে ছিল না, আমাদের দেশে ছিল না। বৌদির জন্য ক্যামি সাবান আসতো। আচ্ছা। তো আমার কাছে ছুটি বললে আমার সেই অদ্ভুত একটা স্বপ্নাচ্ছন্ন ভোর মনে হয়। শিউলি ফুল, ক্যামি সাবান, ধূপ, একসঙ্গে সব গান, মিক্সড মানে হয়ে গেছে। এরই একটা অদ্ভুত গায়ে কাঁটা দেওয়া একটা মুহূর্ত মনে হয়। আর সেই গানগুলো খুব ভালো লাগলো শুনে। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আপনি তো দিলীপ কুমারের সঙ্গে অ্যাক্টিং করেছেন, ছায়রা বানু, দিলীপ কুমার, এরা সবার ভাগ্যে জোটে না। বাংলা টলিউডের কালচারে বা কিছু যাই বলুন না কেন, দিলীপ কুমারের সঙ্গে অ্যাক্টিং করা এক বিশেষ অনুভূতি, এক বিশেষ এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্সটা আপনার কেমন ছিল?
খুব মজার। খুব মজা। এই দিলীপ কুমার মানুষ হিসেবে কেমন ছিলেন আপনার খুব মজার। পয়েন্ট অফ ভিউ থেকে ওনার কেমন আমার লেগেছেন এক মুহূর্ত মনে হয়নি যে এত বড় একজন উনি দিলীপ কুমার, হ্যাঁ না ইউসুফ ভাই, ইউসুফ ভাই। এবং সব থেকে মজা, উনি আমাকে ডাকতেন বেবি বলে। আচ্ছা ইউনিটে সবার ছোট তো বেবি। তো আর আমার মায়ের সাথে খুব গল্প করতেন। ওনার ধারণা ছিল যে কোনো শব্দের সঙ্গে দন্তস্বর লাগালেই বাংলা হয়ে যাবে। বেবি আরো পড়বিস, বেবি আরো খাবিস, হ্যাঁ ভাত খাবিস, এটা করতেই থাকতেন। এবং যেহেতু আমার পরীক্ষা ছিল সামনে প্রি ইউনিভার্সিটি, তখন দা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল, আমাদের ইউনিটটা চলতো একটা অদ্ভুত নিয়মে। শুটিং এর পরে ফিরে এসে ফ্রেশ হওয়া, তারপরে রিডিং রিহার্সাল, তারপরে ক্যাম্পফায়ার হবে, আড্ডা হবে। আমার জন্য রিডিং রিহার্সাল, গো ব্যাক টু ইউর স্টাডিজ। আর আমার লেখাপড়া দেখবেন কে? অজিতেশ বন্দ্যোপাধ্যায়। তো দিলীপ কুমার তাতে খুব আপত্তি। আচ্ছা কেন পড়বে? হ্যাঁ, শুটিং করতে অথচ নিজে যে কি স্টুডেন্ট। আচ্ছা আমরা থাকতাম ইলাপাল চৌধুরীর বাংলোতে, গয়াবাড়িতে। সেই বাড়িতে একটা ওই আমার ফ্ল্যাটের সাইজেরই একটা লাইব্রেরি ছিল। আর মাথা থেকে পা পর্যন্ত যেমন ওই পুরনো বারবারা কাটল্যান্ডের ইংরেজি বইতে যে লাইব্রেরির গল্প পড়া যায়, ঠিক রকম। আমি প্রায়ই দেখতাম উনি ঘুরে ঘুরে বই বার করছেন আর হেঁটে হেঁটে বই পড়ছেন। পড়াশোনা করতেন? পড়াশোনাটা করতেন। আমি অবাক হতাম। আমি ভেবেছিলাম যে বম্বের হিরো, ও আর কি কিডস বায়রন ব্রাউনিং কি পড়বে। ওমা, দেখতাম উনি একটা একটা করে বই বার করছেন আর মনোযোগ সহকারে পড়ে পেজ মার্ক দিয়ে রাখছেন, পরে বার করে পড়বেন বলে। এটা একটা আমার ভীষণ ভালো লেগেছিল। এটা আমরা অজানা দিলীপ কুমারকে জানলাম আজকে রুমিদির কাছ থেকে। আপনি দেখেছেন সামনে? অবশ্যই একসাথে বার করেছি আমরা। সে তো খুব সুন্দর, মানে বিউটি পার্সনিফাইড যাকে বলা হয়, মানে বিউটি কুইন। বিউটি কুইন। আমরা তো দেখেছি রূপালী পর্দায়, সামনাসামনি কেমন ছিল? আরো বেটার, আরো ভালো ছিল নাকি দেখতে? দেখতে অবশ্যই কাশ্মীরি আপেল পুরো নাকি? না, ওনার মধ্যে না আমার মনে হয় টিপিক্যালি একটা পাঠান লুক ছিল, যে লুকটাতে একটু স্নিগ্ধতার অভাব ছিল, মানে হিরের মতন ঝকঝক 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 করে সুন্দর। কিন্তু চোখে আরাম লাগতো প্রথম দেখলে, মানে তারপর মনে হতো যে একটু পেলবতা হলে হয়তো ভালো হতো। আরো বাঙালি চোখে, মাছ ভাত খাওয়া চোখে মনে হতো ভালো হতো। কিন্তু যে কি অপূর্ব সুন্দর, ওর মাও ঠিক ওরকম সুন্দরী ছিলেন, এসেছিলেন একবার। তো কিন্তু ব্যবহারের জায়গায় ও দিলীপ কুমারের আরেকটা অজানা দিক বলি। হিন্দি সিনেমার কথা জানি না, সাগিনাতে কোনো গানে উনি লিপ, সাগিনা মাহাতোতে উনি কোনো গানে লিপ দেননি। আচ্ছা, মনে করুন গানটা হচ্ছে ছোটি সি পঞ্চি ছোট ঠোঁটরে, উনি কিন্তু রিদম রেখে নাচছেন, ঠোঁটও নড়ছে। কি বলছেন? আজ কি খাবিস, কাল কি খাবি। উনি খুব শিওর যে ওনার ঠোঁটের মুভমেন্টটা ক্যামেরা পাচ্ছে না। এটা আশ্চর্য ব্যাপার। উনি আমি দেখে অবাক হতাম, একটা মানুষ পুরোটা গানের দৃশ্য করে গেলেন কিন্তু লিপসিং না করেই পুরোটা, শুধু রিদম রেখে। এটাই তো বড় অভিনেতা। চিন্তার বাইরে এটা। এটা তো আমরা ভাবতে পারবো না। আমরা তো লিপসিং, মানে যে আমি যদি অভিনয় করি আমাকে বাবার করতে হবে, না করলে কি করে হবে। আমি ওই ভয়ে তেলুগু ছবি করলাম না। আচ্ছা, আপনি তেলুগু অফার পেয়েছিলাম, কিন্তু আমি ভাবলাম যে আমি তো মুখে বলে দেবো, গড়গড় করে চেষ্টা করব, কিন্তু যখন আসল তেলুগুটা আমাকে ডাব করবে সেটা আমার সাথে মেলাতেই পারবে না। এই সমস্ত, মানে দিলীপ কুমার খুব একটা অজানা ব্যাপার। আচ্ছা, দিলীপ কুমার, তারপরে চলে যাব উত্তম কুমার।